দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। অর্থবছরের প্রথম 7 মাসেই সঞ্চয়পত্র বিক্রি ছাড়িয়েছে বার্ষিক লক্ষ্যমাত্রা। রেমিটেন্স বৃদ্ধি আর কালো টাকা সাদা করার অবাধ সুযোগই বড় কারণ বলছেন বিশ্লেষকরা। রমজানকে সামনে রেখে অন্তত 12টি নিত্যপণ্যের দাম বেড়েছে, পর্যাপ্ত মজুদের দাবি বাণিজ্য মন্ত্রীর। স্বাধীন বাংলাদেশের বড় অর্জন রপ্তানিমুখী পোশাক খাত, শ্রমিকের দক্ষতা আর দেশি বিদেশি নীতি সহায়তায় ছাড়িয়েছে প্রত্যাশা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি অর্থবছরের প্রথম 7 মাসেই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সঞ্চয়পত্রের বিক্রি। সবশেষ তথ্য অনুযায়ী 25,702 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় 3 গুণ বেশি আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি 28 ভাগ। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স বৃদ্ধি এবং কালো টাকা সাদা করার অবাধ সুযোগ থাকায় মানুষ সঞ্চয়পত্রের দিকে বেশি ঝুঁকছে এবছর, যেটি অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করেন তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ব্যাংক আমানতে সুদ হার অনেক কম হলেও সঞ্চয়পত্রে সুদ মিলছে 11 ভাগের ওপরে। তাই তো কড়াকড়ির পরও বিক্রি বেড়েছে এর, যেটি মূলত নাগরিকদের কাছ থেকে নেয়া সরকারের ঋণ। হিসেব বলছে 2021-এর জানুয়ারিতে 5,215 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, যা পূর্বের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। 15 সালে যখন আমরা সঞ্চয়পত্রের হারটা পুনর্নির্ধারণ করলাম, তো সেই সময়টায় যারা 5 বছর মেয়াদী বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা কিন্তু 2021-এ এসে তাদের ম্যাচিউরড হয়েছে। ম্যাচিউরড হওয়ার পরে তারা ক্যাশ করে এখন যেহেতু আমরা অটোমেশনে গেছি, সেই টাকাটা আবার তারা পুনর্বিনিয়োগে গেছে, সেই কারণে বিক্রিটা বেশি হয়েছে। এই যে রেমিটেন্সের বৃদ্ধি, এই টাকাগুলো যে পরিবারগুলো অর্থটা পাচ্ছেন তাদের তো কোথাও না কোথাও রাখতে হবে। যে ডিপোজিট আগের মতো অত আকর্ষণীয় না, এবং ব্যাংকাররাও ডিপোজিট দিতে কিন্তু খুব একটা আগ্রহী না। সেই কারণে বিকল্প কোনো উপায় তো নেই অর্থটা রাখা। এই বছর বাজেটে একটা সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার, এবং আগে তো সেটা সীমিত খাতে দেওয়া হতো, কিছু খাত বলে দেওয়া হতো যেখানে করলে আপনি কর সুবিধাটা পাবেন। এইবারের বাজেটে কিন্তু এটা পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে নিট সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 20,000 কোটি টাকা, অথচ অর্থ বছরের প্রথম 7 মাসেই বিক্রি দাঁড়িয়েছে 25,702 কোটি টাকা। অর্থাৎ এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে 28 ভাগ বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার, যা পূর্বের বছরের একই সময়ের চেয়ে 3 গুণেরও বেশি। সরকার বাজেটে সঞ্চয়পত্রের উপর সুদের যে হিসাবটা করেছে প্রায় 33,000 কোটি টাকার মতো এবারের বাজেটে, এবং আপনার মোট সুদ এর প্রায় 50% কিন্তু এই সঞ্চয়পত্রের সুদ। কাজে সেইটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। কাজে সেই ক্ষেত্রে আপনার ওই বাজেটের উপরে সুদের বোঝাটা বাড়ছে এমন এক সময় যখন সরকার বিকল্প উপায়ে যে ঋণ করার যে ইনস্ট্রুমেন্ট গুলি আছে সেগুলি সবের উপরে কিন্তু সুদের হার ব্যাপকভাবে কমে গেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টর থেকে সরকারের যে ঋণের লক্ষ্যটা ছিল এবারের বাজেটে, সেই লক্ষ্যের কাছাকাছিও এখন নাই, বরং উল্টো এ পর্যন্ত সরকার ব্যাংকিং সেক্টরে ঋণ ফেরত দিয়েছে। কাজে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আপনি উচ্চ সুদে ঋণ গ্রহণ করে স্বল্প সুদের ঋণ পরিশোধ করছেন। তো এটা তো আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে এটা খুব একটা ওয়াইজ ব্যবস্থাপনা তো না। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রের সুদের হারে সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দর। সরকারি সংস্থা টিসিবির হিসেবেই মাসের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজ, তেল, চিনি সহ অন্তত 12টি পণ্যের দাম বেড়েছে। যদিও বাণিজ্য মন্ত্রীর দাবি, দেশের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই দর বৃদ্ধির কোনো সুযোগ নেই। হাসনান তানভীরের রিপোর্ট। সপ্তাহ 3 বাদেই আসছে রমজান। স্বাভাবিকভাবেই এ সময় নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায় বাজারে। যুক্তি না থাকলেও নিয়ম করে বাড়ে দাম। এবার কি হবে সেই প্রশ্ন ছিল বাণিজ্য মন্ত্রীর কাছে। 25,000 টন তারা তেলের ব্যবস্থা করেছে, সব আইটেমই আছে, খেজুর আছে, ছোলা আছে, চিনি আছে। আমরা টিসিবির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভর্তুকি দামে 90 ভাগ তেল আমাদের আমদানি করতে হয়, সোয়াবিন বা পাম অয়েল। সাপ্লাইয়ের সমস্যা হবে না, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে এই বেশি দামে আমাদের কিনতে হবে তার সাথে ম্যাচ করে। কিন্তু অন্যান্য সব কিছু যথেষ্ট পরিমাণ আছে, রমজান মাসে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই।
যদিও বাণিজ্য মন্ত্রীর দাবির সঙ্গে মিল নেই বাজারের তথ্যের। সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে, বাজারে এখন প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। আগের সপ্তাহে যা ছিল 118 টাকা। মাসের ব্যবধানে পেঁয়াজের দর বেড়েছে 20 ভাগের মতো। জিরার বাজারে দর বৃদ্ধির হার 12 ভাগ। দাম বেড়েছে চিনিরও 2 ভাগের মতো। এই 5 লিটার তেলে প্রতি লিটার তেলে 30 টাকা বাড়ছে এক মাসে। রমজানের বাকি এক মাসে এখনো থেকে এই অবস্থা। চিনিতে এখন লাল চিনি পাওয়া যায় না বাজারে। রোজার আগে মনে করেন খেসারির দাম বাড়ছে আর চিনির দাম বাড়ছে। রমজানকে টার্গেট করে আর কি মানে চিনিটা আমি কিনে নিলাম 5 টাকা বেশি নিলাম। আগের থেকে কিছুটা ফেরিতে 100-150 টাকা বাড়ছে, 50 টাকা বাড়ছে কোনো ফেরিতে। শুধু মশলা বা তেল চিনি নয়, রমজানের আগে বাড়তি মাংসের বাজারও। হিসেব বলছে এই সময়ে ব্রয়লার মুরগি কেজিতে দাম বেড়েছে 3.5 ভাগ, আর দেশিটার দাম বেড়েছে 15 ভাগের মতো মাসের ব্যবধানে। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের যত অর্জন তার মধ্যে অন্যতম রপ্তানিমুখী পোশাক খাতের উত্থান, যার হাত ধরে বছর বছর শুধু হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রাই আসেনি, নিশ্চিত হয়েছে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানও, যেখানে সহায়ক হিসেবে কাজ করেছে উন্নত বিশ্বের বাজার সুবিধা আর সরকারের নানামুখী প্রণোদনা। তবে শ্রমিকের স্বল্প মজুরি আর ক্রমবর্ধমান উৎপাদনশীলতাই বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং উত্তরোত্তর উন্নতির বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৌরভ রহমানের রিপোর্ট। মেড ইন বাংলাদেশ, এটি এখন শুধু আর পোশাকের উৎপাদন স্থলকেই নির্দেশ করে না, পরিচয় দেয় এক সাফল্যগাথার, যার সঙ্গে জুড়ে আছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকের তকমা, দেশের মোট রপ্তানি আয়ের 83 ভাগের যোগান, 40 লাখ মানুষের কর্মসংস্থান আর $3,000 কোটি রপ্তানি আয়। অথচ আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরুর বছর অর্থাৎ 1983-84 অর্থ বছরে পোশাক রপ্তানিতে আয় এসেছিল $3,10,00,000। সেই হিসেবে গেল 4 দশকে এ খাতের ব্যবসা বেড়েছে 1000 গুণ। এটা সত্যি যে যখন এই ব্যবসা শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবেনি যে এই গার্মেন্ট শিল্প 4 দশক পরে এরকম একটা শক্ত অবস্থানে আসবে। কিছুদিন পরেই অবস্থানটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল যে আমাদের একটা অসীম সম্ভাবনার জায়গা আছে, এবং এই সম্ভাবনাটা আছে বলেই কিন্তু নতুন নতুন উদ্যোক্তা এইখানে তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে 80-র দশকে দেশে পোশাক কারখানা ছিল 300টির মতো, যারা মোট রপ্তানির মাত্র 12.4% যোগান দিত। 90-এর দশকের শুরুতে কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় 834টিতে, আয় হয় $86 কোটি মতো, যা ওই সময়ে মোট রপ্তানির অর্ধেক। এই হার 75 ভাগে পৌঁছায় 2000 সালের শুরুতে, আর এই 2021-এ নিট ওভেন মিলিয়ে 4000-এরও বেশি পোশাক কারখানা থেকে রপ্তানি আয়ের 83 ভাগ পণ্য সরবরাহ করা হচ্ছে। এই সময়ে পণ্যের ধরনও পাল্টেছে। শার্ট, ট্রাউজার, ব্লেজার সহ 250টি ক্যাটাগরিতে পণ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা যখন কোটা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করি, সেটাও কিন্তু আপ টু সাম এক্সটেন্ট আমাদের একটা বাজারকে নিশ্চিত করেছে। নবীন দেশ হিসেবে সেই কোটাটা একটা সিকিউরড মার্কেট হিসেবে কাজ করেছে। এরপরে যদি ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়ন যে আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি, ওই রকম কোটা রেজিমের ভিতরেই ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা তারা আমাদেরকে দিয়েছেন, এটাও আমি মনে করি বাংলাদেশের পোশাক রপ্তানির এই অগ্রযাত্রার ক্ষেত্রে একটা বড় মাইল ফলক হিসেবে কাজ করবে। এখানে বাংলাদেশের সার্থকতা বেশ কয়েকটি দিকে। একটা সেটা হলো যেটা অনেক সময় বলা হয় না, যে নীতি সমর্থন। আমরা যখন ব্যাক টু ব্যাক এলসির কথা বলেছি বা আমরা যখন বন্ডেড ওয়্যারহাউসের কথা বলেছি, খুব সাহসী কয়েকটি নীতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এবং এটার সাথে সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে শিল্প ছিল যে টেক্সটাইলে, সেটাকে উৎসাহ দেওয়ার জন্য একসময় 25%-এর মতো ক্যাশ কম্পেনসেশন স্কিম ছিল। হিসেব বলছে 80-র দশকের শুরুতে এখানে শ্রমিক সংখ্যা ছিল 1,20,000, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 40 লাখের মতো। এর প্রায় 70% নারী। সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণা বলছে 80-র দশকের শুরুতে শ্রমিক প্রতি উৎপাদন ছিল গড়ে $968, 90-এর দশকের শুরুতে যা বেড়ে দাঁড়ায় $2,167। পরের 10 বছরে শ্রমিকের উৎপাদন ক্ষমতা পৌঁছায় $2,699। এই সংখ্যা $5,000 ছাড়িয়ে যায় 2010 সাল থেকে। উৎপাদনশীলতা এখন বাড়ার পেছনে বেশ কিছু কাজ করেছে। একটা হলো যে এত বছর ধরে শ্রমিকরা সেখানে কাজ করছেন, একটা দক্ষতা বৃদ্ধি পেয়েছে। অন্য দিক থেকে আমরা দেখছি যে এখন কিন্তু বিভিন্ন ধরনের টেকনোলজি আসছে,
যেটার সুযোগ তারা নিচ্ছেন। এসবের মাঝেই কখনো শিশুশ্রম তো কখনো অনিরাপদ কর্মপরিবেশের দায় নিতে হয়েছে এদেশের পোশাক খাতকে, যা কাটিয়ে বিশ্বের অত্যাধুনিক আর পরিবেশ বান্ধব সব কারখানা গড়ে উঠেছে এখন এখানে বাংলাদেশে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের 100 কিলোমিটারের প্রায় অর্ধেক ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বুড়িমারি যাবার একমাত্র রাস্তা হবার কারণে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ও পথেই চলতে হচ্ছে ব্যবসায়ী ও ট্রাক চালকদের। লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাইকেল চালানোই কষ্টকর, সেখানে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে প্রতিদিন চলছে অজস্র পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। গেল 4 বছরে মহাসড়কের 40 কিলোমিটার অংশের সঠিক সংস্কার হয়নি। বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে কয়লা, কাঠ, পাথর, সিমেন্টের কাঁচামাল, সারসহ নানা পণ্য আমদানি হয়। রপ্তানি হয় মেলামাইনের তৈজসপত্র, ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল। খানাখন্দে ভরা মহাসড়কে প্রায় দুর্ঘটনার শিকার হন চালকরা। চলতে গিয়ে দ্রুত নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। রাস্তায় আসলে ব্রেক মারতে অনেকজন পড়ে যায়, বাইকের থেকে গাড়ি করলে যায়, নিচে যায় চলে রাস্তার থেকে। মানে গাড়ি কোচিং করলে পড়ে যায়, মানে গর্তে পড়ে যায়। আর মনে করেন যে অ্যাক্সিডেন্ট চলছে, রাস্তা ভাঙাচোরার কারণে রোগীরা অনেক দুর্ঘটনার কারণে অ্যাম্বুলেন্সে যেতে পারে না, রাস্তার ভেতরে দুর্ঘটনা ঘটে যায়। রাস্তাটা দ্রুত গতিতে মেরামত করে দেওয়া হয় তাহলে জনগণের স্বস্তি পাবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত মহাসড়কটি মেরামতের কাজ শুরু হবে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পলাশী থেকে হাতিবান্ধা পর্যন্ত আমাদের পিএমপি মেজর কর্মসূচির আওতায় আমরা 24 কিলো স্ট্রেন্থেনিং, রিজিড পেভমেন্ট এবং ওভারলের একটি কর্মসূচি হাতে নিয়েছি। ভাঙাচোরা এই মহাসড়কে গেল বছর 18টি দুর্ঘটনা ঘটে, এতে মারা গেছেন 28 জন। আর চলতি বছর এ পর্যন্ত 2 পুলিশ সদস্য সহ 3 জন মারা যান। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 62 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5412-তে। বেচাকেনা হয়েছে 693 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 188টির, কমেছে 56টির, আর অপরিবর্তিত আছে 108টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে গত 3 দিনে 167 পয়েন্টের একটি বড় কারেকশনের পরে আজকে আমরা রিকভারি দেখতে পেয়েছি। যদিও দিনের শুরুতে মার্কেট প্রায় 87 পয়েন্ট কারেকশন হয়েছিল, সেখান থেকে দিন শেষে মার্কেট 62 পয়েন্ট বেড়ে 5412-তে দাঁড়িয়েছে। আজকে মূলত লার্জ ক্যাপ সেক্টরে গুলোর কারণেই এই উত্থান দেখতে পেয়েছি। এর মধ্যে ফুড এন্ড অ্যালাইড সেক্টর অন্যতম ছিল। এই সেক্টর আজকে প্রায় 4% প্লাস গেইন করেছে। এছাড়া সিমেন্ট সেক্টর আজকে প্রায় 2.5% গেইন করেছে। আমরা মার্কেট টার্নওভারেও এই উন্নতি লক্ষণ দেখতে পেয়েছি। মার্কেট টার্নওভার গতকালকে চাইতে 78 কোটি বেড়ে আজকে 693-এ দাঁড়িয়েছে। এই টার্নওভারের মধ্যে মিসেলেনিয়াস সেক্টর এবং ব্যাংক সেক্টর থেকে প্রায় 30% প্লাস কন্ট্রিবিউশন ছিল। এর পাশাপাশি ফার্মা সেক্টর এবং ফুয়েল সেক্টর থেকে আরো প্রায় 13% এবং 11%-এর কন্ট্রিবিউশন ছিল। মোট এই 4 সেক্টর থেকে প্রায় টার্নওভারের 55% চলে এসেছে। এই 4 সেক্টর টপ 20 স্টকের লিস্টেও প্রভাব বিস্তার করেছে। টপ 20 থেকে ব্যাংক থেকে আজকে ছিল 4টে স্টক, এছাড়া ফার্মা থেকে 3টি স্টক এবং ফুয়েল পাওয়ার থেকে আরো 2টি স্টক অবস্থান করে নিয়েছে। ডিজিটাল চিত্রকর্ম আঁকছে রোবট মানবী সোফিয়া। ইতালির ডিজিটাল আর্টিস্ট আন্দ্রেয়া বোনাসেতোর সাথে এনএফটি আঁকছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট। বুধবার নিলামে উঠবে সোফিয়ার আঁকা এনএফটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোফিয়া 2016 সালে হ্যানসন রোবোটিক্সের তৈরি রোবটটি তার কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তুমুল জনপ্রিয়। মানুষ না হয়েও মানুষের মতো কথাবার্তা এবং কাজ করতে পারার কারণে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় এই রোবট মানবী। 5 বছর পর আবারও নতুন করে আলোচনায় আসলো এই রোবট, কেননা এখন তুখোড় চিত্রশিল্পী হয়ে উঠেছে সোফিয়া। I am painting my feelings, inspired by people. I generate my own art with neural nets and symbolic AI, and then some of these works I paint with my own hands. And then I study the results of these algorithms to generate more new artworks. ইতালির ডিজিটাল আর্টিস্ট আন্দ্রেয়া বোনাসেতোর সাথে মিলে নন ফাঙ্গিবল টোকেন বা এনএফটি আঁকছে সোফিয়া। বুধবার তার আঁকা এনএফটি উঠতে যাচ্ছে নিলামে।
রোবটের আঁকা চিত্রশিল্পের এমন নিলাম বিশ্বে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে। What we wanted to really do was to make a statement in the art world and even in the technology world of opening up like a new road where AI, robots, and humans collaborate, both, enhancing each other, নিলামের পর ক্রেতাদের সাথে সাক্ষাৎ করে তাদের চেহারার ছাপ চিত্রকর্মে এঁকে দেওয়ার কথা জানিয়েছে সোফিয়া। এই রোবট মানবীর আঁকা চিত্রকর্মগুলো ঐতিহাসিক নিদর্শন হতে যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। সোফিয়ার এমন কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিল্পের সৃজনশীলতা বৃদ্ধির পথ আরও প্রশস্ত করবে বলে মত ডিজিটাল চিত্রশিল্পীদের। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।